আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিজেপি এই ঘটনায় কোনো রকমভাবে দায়ী নয় বলে দলের পক্ষে স্পষ্ট জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য সাংসদরা এনডিএতে যাওয়ার আগে কেন পদত্যাগ করলেন না সেই প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ আবারও তলব করেছে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন। রাজ্যে 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। উত্তরবঙ্গে 2-1 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন। এদের মধ্যে মুখ্য সচেতক পদে থাকা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক বৈঠকেও বসেন তৃণমূলের এই বিক্ষুব্ধ সাংসদরা। এই বৈঠকে ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দেন। অধ্যক্ষকে চিঠি দেওয়ার পর সন্ধ্যায় আবারও দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে মিলিত হন বিরোধী ব্লকের সাংসদরা। সেখানেও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এই 20 জনের মধ্যে কাকলীয় শতাব্দী ছাড়াও প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী প্রমুখ আছেন। এদিকে রাজ্যসভার সাংসদ পদেও ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন সুখেন্দু শেখর রায়। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথাও জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং নবনির্বাচিত সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। সেই প্রেক্ষাপটে জনমতের প্রতি সম্মান জানিয়েই তার এই পদত্যাগের সিদ্ধান্ত। গণতান্ত্রিক ব্যবস্থায় একটি দলের যেভাবে চলা উচিত, তৃণমূল কংগ্রেস সেই পথে চলেনি বলেও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন সুখেন্দু শেখর। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের আলাদা কোনো ব্লকের ধারণা নেই। সুখেন্দু শেখর পদত্যাগের কথা ঘোষণা করলেও বাকি সাংসদরা তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সত্ত্বেও এনডিএতে যাওয়ার আগে কেন সাংসদ পদে ইস্তফা দিলেন না সেই প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বিজেপি এই সাংসদদের দলে নেবে না বলেও কটাক্ষ করেন কল্যাণবাবু। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মমতা ব্যানার্জি লোক চিনতে ভুল করেছিলেন। যারা মমতা ব্যানার্জির নামে জিতে এখন তার বিরোধিতা করছেন, তাদের সমালোচনা করেন তিনি। আজকে দলটা যদি শাসক হতো, মমতাদি যদি মুখ্যমন্ত্রী হতেন, এইসব বড় বড় বিপ্লব দেখা যেত। দলের কর্মীরা অবশ্য মমতা ব্যানার্জির পাশে রয়েছে বলেও কুণালের দাবি। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় দলের ভাঙনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন। দিল্লিতে সাংসদরা যা সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ তাদের মতামত বলে ঋতব্রত উল্লেখ করেন। এক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট বলেও তিনি জানিয়ে দিয়েছেন। বিজেপিও ওই ঘটনায় কোনো রকমভাবে দায়ী নয় বলে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনা প্রত্যাশিতই ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে তার উত্তরাধিকারীকে নিয়ে একলা চলো নীতিতে চলবেন। অন্যদিকে থাকবে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ গোষ্ঠী আগামী দিনে প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে নিজেদের দাবি করবে। এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। আর পশ্চিমবঙ্গের মানুষ এতে একেবারেই কোনো আশ্চর্যান্বিত হচ্ছেন না।
মানুষের কাছে ওটা প্রত্যাশিত ছিল, যদিও মানুষ এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি কোনো আলোচনায় যেতে চায় না, চর্চাও যেতে চায় না, এইসব জিনিস খুব একটা বেশি দেখতেও চাইছে না। মানুষ প্রাক্তন হয়ে গেছেন, তিনি তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন একলা চলবেন নীতিতে, বাদ বাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইএনডিআইএ বৈঠকে যাওয়া প্রসঙ্গে রাজ্য সভাপতি বলেন, এই জোটের কোনো অস্তিত্বই আর থাকবে না। আগেই জানানো হয়েছে, নতুন দিল্লিতে গতকালই আইএনডিআইএ জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা যোগ দেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেয় ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয়ও ছিল তাদের আলোচ্য সূচিতে। অর্থমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা ও পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। শুভেন্দু অধিকারীর অনুরোধে সাড়া দিয়ে শ্রীমতী সীতারামন বলেন, ঋণের যোগান আরও বাড়াতে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অগ্রণী শিল্প সংস্থা এবং ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থার সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গেও গতকাল সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। গ্রামীণ উন্নয়ন, কৃষি কল্যাণ, ভিভিজি রামজি প্রকল্পের বাস্তবায়ন এবং কৃষকদের স্বার্থে উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ আবারও তলব করেছে। গতকাল তিনি সিআইডি দপ্তরে হাজিরা না দেওয়ায় তদন্তকারী সংস্থার 3 আধিকারিক তার কালীঘাট রোডের বাড়িতে যান। আজ হাজিরা দেওয়ার জন্য নোটিশ জারি করেন। উল্লেখ্য, আইএনডিআই বৈঠকে যোগ দিতে অভিষেক দিল্লিতে থাকায় সিআইডির কাছে গতকাল চিঠি লিখে হাজিরার জন্য সময় চান। এর আগে সই জাল কাণ্ডে সিআইডি নোটিশ দিয়ে অভিষেককে 1 জুন ভবানী ভবনে ডেকে পাঠায়। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। 15 দিন সময় চান, কিন্তু তাকে 7 দিনের মধ্যে অর্থাৎ গতকাল উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, বিধানসভায় পাঠানো তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষরের গরমিল নিয়ে দলের 2 বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিবালয়ে এফআইআর দায়ের করা হয়। এরপরেই মামলার তদন্তের ভার যায় সিআইডির হাতে। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়ে অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দলের পক্ষে দাবি করা হয়েছে, ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন সংসদীয় রীতিনীতির পরিপন্থী। বিশিষ্ট আইনজীবী ও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষানু বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে গতকাল মামলাটি উত্থাপন করেন। 11 জুন এর শুনানির দিন ধার্য হয়েছে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে গতরাতে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগরে এসটিএফ এর সদর দপ্তরে। এরপর গভীর রাতে কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয়েছে ফলতা থানায়। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাম ভাড়িয়ে তিনি নেপালে গা ঢাকা দিয়েছিলেন। পরে এসটিএফ এর আধিকারিকরা সেখানেই অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন। কোলাঘাটে 3 জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির কড়া হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। পূর্বতন সরকারের আমলে হওয়া বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা নিয়েও
কড়া অবস্থান নিয়েছেন তিনি। নির্দেশিকায় মুখ্য সচিব স্পষ্ট জানিয়েছেন, স্বচ্ছতা, আর্থিক নিয়ম শৃঙ্খলা, ডিজিটাল তথ্য বা সরকারি তহবিল ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি দেখা গেলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। জেলা শাসকদের কাছে পাঠানো এই নির্দেশিকায় মুখ্য সচিব স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের প্রায় 2,56,00,000 জব কার্ড উপভোক্তার তথ্য ভাণ্ডার বা ডেটাবেস সম্পূর্ণভাবে পরিমার্জন করতে হবে। উত্তরবঙ্গে 2-1 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকলেও ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, আগামীকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ফিলিপিন্সে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থার রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। উদ্ভাবন, বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে আগামী 5 বছরে ভারতের ওষুধ শিল্পের পরিমাণ দ্বিগুণ হবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে গতকাল গ্লোবাল অ্যাম্বাসেডর মিট অন দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং গ্লোবাল ড্রাগ রেগুলেটর্স কনক্লেভ অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারত সম্প্রতি 9টি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং এখনও পর্যন্ত 50টিরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত সাধারণ ওষুধের ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং ভালো গুণমানযুক্ত ওষুধ পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ভারতের ওষুধ শিল্প বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ পৌঁছে দিতে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আসামের বিখ্যাত জিআই ট্যাগপ্রাপ্ত তেজপুর লিচু আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এপিইডি এর সহায়তায় তেজপুর লিচু এই প্রথম দুবাইয়ে রফতানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান,
এই উদ্যোগটি এই অঞ্চলের লিচুকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেবে, কৃষকদের ভালো দাম পেতে সাহায্য করবে এবং উত্তর পূর্ব ভারতের কৃষি পণ্যের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। 2 জনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন স্থায়ী শ্রমিক ও 3 জন ঠিকা শ্রমিক। ইস্পাত মন্ত্রক সূত্রে জানা গেছে, ইস্পাত গলানোর 1 নম্বর প্ল্যান্টে গলিত ধাতু বহনকারী একটি বালতি মই থেকে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে, তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের একটি এনকোয়ারি কমিটিও। এর নেতৃত্বে রয়েছেন সেলের বোকারো ইস্পাত প্রকল্পের ডিরেক্টর ইনচার্জ। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী গতকাল বিশাখাপত্তনমের ওই ইস্পাত প্রকল্পটি সরেজমিনে খতিয়ে দেখেন। তিনি নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে সহায়তা দানের কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সহায়তা দানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি তীব্র ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 33 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই দুর্যোগে এখনও অবধি প্রায় 10,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্সের আধিকারিকরা। মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে গতরাতে 6.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় রাত 11:30টায় ভূপৃষ্ঠের 28 কিলোমিটার গভীরে এই কম্পনটি সংঘটিত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তুয়া থেকে প্রায় 104 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। এই কম্পনে হাভানা ও তার আশেপাশের এলাকাগুলি কেঁপে ওঠে। বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়, তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। লেবাননে হেজবোল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা ফের সামরিক অভিযান শুরু করবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে তারাও দক্ষিণ বেইরুটে হেজবোল্লাহর ঘাঁটিতে হামলা চালাবে। এপ্রিলে যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সংঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযান বর্তমানে স্থগিত থাকলেও ইরানের যে কোনো নতুন হামলার বিরুদ্ধে ইসরায়েল প্রস্তুত। ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই অবিলম্বে সংঘাতের অবসান চায় এবং শান্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কূটনীতি এবং জাতীয় প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরান কূটনৈতিক সম্পর্ক রক্ষার পাশাপাশি তার জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দেবে। পশ্চিম এশিয়ায় পুনরায় হামলা শুরু হওয়ার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ভারত সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করতে এবং অসামরিক নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1 লক্ষ অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়েকজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, তাদের আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন এবং সকল প্রকার সহায়তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে
আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মহিলাদের ক্রিকেটে গতকাল যুক্তরাজ্যের কার্ডিফে হতে চলা আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 26 রানে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। খবর শেষ হলো।